ভারতের পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির পদযাত্রা ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আটক বেশ কয়েকজন। মোবাইল ইন্টারনেট বন্ধ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে আরও এক মার্কিন সেনা নিহত, অভিযান জোরদারের ঘোষণা ট্রাম্পের। কৌশলগত সুবিধা অর্জনের পরই শেষ হবে যুদ্ধ, স্পষ্ট বার্তা তেহরানের। ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত গুদাম ও আবাসিক এলাকা। মস্কোর তেল স্থাপনায় পাল্টা আক্রমণ কিয়েভের। যুদ্ধে সমর্থন দেয়ায় উত্তর কোরিয়াকে ধন্যবাদ পুতিনের। পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির ডাকা পদযাত্রা কর্মসূচি ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। সোমবার সিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন। এদিন রাজধানীতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেশ কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। লাঠিচার্জ, ধস্তাধস্তি আর আটক, এমন উত্তেজনার মধ্যেই শুরু হয় ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি। সোমবার পার্লামেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের পথ আটকে দেয়। এক পর্যায়ে সিজিপির সদস্যদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। নারী আন্দোলনকারীদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সিজিপি। দুপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তরুণদের স্বার্থে প্রয়োজনে নিজের রক্ত দিতেও প্রস্তুত বলে জানান আন্দোলনকারীরা। এমনকি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আত্মহত্যার হুমকিও দেন কেউ কেউ। শান্তিপূর্ণ আন্দোলনের কণ্ঠ বারবার দমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন অনেকে। তবে একটি কণ্ঠ রোধ করা হলেও হাজারো নতুন কণ্ঠ তৈরি হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে সিজিবির কর্মসূচি রুখতে ও আইন শৃঙ্খলা বজায় রাখতে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় শত শত পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। দিল্লি পুলিশ স্পষ্ট জানায় এই পদযাত্রার কোনো অনুমতি দেওয়া হয়নি। কর্মসূচি ঘিরে দিল্লির বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় বলে জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। এদিকে ভারতের শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত সহ 3টি শর্ত পূরণ করা হলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। 20 দিনের বেশি সময় ধরে অনশনে থাকা ওয়াংচুক দিল্লির সাফদারজং হাসপাতালে থেকে হাতে লেখা এক চিঠিতে এ ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া ব্যঙ্গাত্মক উদ্যোগ থেকে জন্ম নেওয়া ককরোচ আন্দোলন এখন ভারতের তরুণদের বড় একটি প্রতিবাদে রূপ নিয়েছে। নিট পরীক্ষায় অনিয়ম, প্রশ্নফাঁস, উচ্চ বেকারত্ব ও কর্মসংস্থানের সংকটকে সামনে এনে আন্দোলনটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। অনশনরত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর আন্দোলনে আরও গতি আসে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় জনবিক্ষোভে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে। রোববার রাতেও ইরানে আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে তেহরান। সেনা নিহতের জেরে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কৌশলগত সুবিধা অর্জনের পরই যুদ্ধ শেষ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা সহ বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহত মার্কিন সেনাদের সম্মানেই ইরানে আক্রমণ চালানো হচ্ছে। হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে তেহরান। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন রাডার, ড্রোন হ্যাঙ্গার ও বিমান সরঞ্জামের গুদামে আক্রমণের দাবি করেছে ইরান। পাশাপাশি জর্ডানের আকাবা বিমানবন্দর ও আল আজরাক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। সম্ভাব্য অভিযানের আশঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাসও। এদিকে ইরাকের উত্তরাঞ্চলে ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ ধ্বংস করার সময় মার্কিন সেনা হতাহত হয়েছেন। এছাড়া জর্ডানে হামলার পর নিখোঁজ সেনার সন্ধানে চালানো অভিযানে এক ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পরিচয় নিশ্চিতে চলছে ডিএনএ টেস্ট। এদিকে ইরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানকে যে কোনো চুক্তির শর্ত বাস্তবভাবে মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার এবং বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিলেও ইরান তা মানেনি। এমন পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা অর্জনের পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধের অবসান হতে পারে সামরিক বিজয় বা আলোচনার মাধ্যমে। বিরতি কার্যকর থাকলেও গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটির জৈতুন এলাকায় দখলদারদের হামলা অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে শিশুসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজায় একটি 4তলা ভবন গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর আরও চাপ বাড়িয়েছে ইসরায়েল।
কাফর আকাব শহরে অন্তত 22টি বাড়ি উচ্ছেদ ও ভেঙে ফেলার নোটিশ দিয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির মাঝে গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার গাজা সিটির জৈতুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। একই এলাকায় একটি ভবনে হেলিকপ্টার হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও গাজা উপকূলেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় একটি 4তলা আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলার মাত্র 10 মিনিট আগে ভবন খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই বিমান হামলায় ধসে পড়ে পুরো ভবন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের এলাকাও। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে অন্তত 22টি ফিলিস্তিনি বাড়ি উচ্ছেদ ও গুড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের এক সপ্তাহের মধ্যে বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে জেরুজালেম। এর আগে একই এলাকায় অন্তত 20টি বাড়ির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ফিলিস্তিনিদের উপস্থিতি কমাতে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান আরও জোরদার হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এদিকে পূর্ব জেরুজালেমের উত্তর পশ্চিমে বেইত আনান ও বেইত লিকিয়াত সংযোগ সড়কে কংক্রিটের ব্লক বসিয়ে নতুন সামরিক গেট স্থাপনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত 900 সামরিক চেকপোস্ট ও গেট স্থাপন করেছে ইসরায়েল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লেবার নেতা অ্যান্ডি বার্নহাম অল্প সময় পরই দায়িত্ব গ্রহণ। আজই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন কেয়ার স্টারমার। রাশিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেন জুড়ে অন্তত 8 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। রাজধানী কিয়েভ, খার্কিভ, জাপোরিজিয়া ও সুমি অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, গুদাম ও বেসামরিক স্থাপনা। পাল্টা কৃষ্ণ সাগরে 3টি রুশ তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভরোপোল অঞ্চলে তেল স্থাপনা আঘাতের দাবি করেছে ইউক্রেন। এদিকে চলমান যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব ও জনগণকে ধন্যবাদ জানিয়েছে ভ্লাদিমির পুতিন। ইউক্রেন জুড়ে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা জানান, হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ, উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ, সুমি ও দক্ষিণের ঝাপোরিজিয়া অঞ্চল। এছাড়া বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 2022 সালে কিয়েভে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটি অন্যতম বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। জেলেনস্কির দাবি, কৃষ্ণ সাগরে রাশিয়ার 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভরোপোল অঞ্চলে একাধিক তেল সংরক্ষণকারী সফল হামলা চালানো হয়েছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামো যুদ্ধের অর্থায়নে ভূমিকা রাখায় এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্য বলে দাবি করছে কিয়েভ। রাশিয়া জানায়, কৃষ্ণ সাগরের নোভোরোসিস্ক বন্দরের তেল টার্মিনালে হামলায় 2টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। সাময়িকভাবে বন্ধ তেল লোডিং। একই সময় ইউক্রেনের দীর্ঘপাল্লার হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো নতুন করে চাপের মুখে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুয়েসন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব ও জনগণকে ধন্যবাদ জানান পুতিন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ঘিরে সামরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ং এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তেল পাইপলাইন পুনর্নির্মাণের সমঝোতা স্মারক সই করেছে ইরাক ও সিরিয়া। এই পাইপলাইন চালু হলে তেল রফতানির বিকল্প পথ তৈরি এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে মনে করছে ইরাক। যুক্তরাষ্ট্র ইরাক সংঘাতে হরমুজ প্রণালীতে উত্তেজনার পর এই উদ্যোগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে বাগদাদ। দীর্ঘদিন অচল থাকা ইরাক সিরিয়া তেল পাইপলাইন পুনর্নির্মাণে সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, প্রকল্পটির লক্ষ্য রফতানি বিকল্প পথ তৈরি, জ্বালানি অবকাঠামো শক্তিশালী করা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা বাড়ানো। প্রকল্পটি বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের শেভরন, সুইজারল্যান্ড ভিত্তিক ট্রান্স ওশান এবং কাতার ভিত্তিক আরবাকন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। কারিগরি ও প্রকৌশল সমীক্ষা শেষে পাইপলাইনের চূড়ান্ত পরিবহন সক্ষমতা নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় ইরাকের তেল রফতানি ও আয় বড় ধরনের ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই পাইপলাইনকে বৈশ্বিক বাজারে ইরানি অপরিশোধিত তেল পৌঁছানোর কৌশলগত করিডোর হিসেবে দেখছে বাগদাদ। একই সঙ্গে প্রকল্পটিতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের সুযোগও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। 1952 সালে নির্মিত প্রায় 800 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বনিয়াস পর্যন্ত বিস্তৃত। ইরান ইরাক যুদ্ধ এবং পরবর্তী ইরাক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বহু বছর ধরে এটি বন্ধ রয়েছে। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন বার্তা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুই দেশের নেতা। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় জার্মানি ও ফ্রান্স।
শুক্রবার যৌথ মন্ত্রিসভা বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন দুই নেতা। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় চীনের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক। ম্যাক্রো বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং অবমূল্যায়িত ইউয়ানের কারণে ইউরোপের বাজার ও শিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। চীনের সঙ্গে এমন বিশাল বাণিজ্য উদ্বৃত্ত থাকতে পারে না, আবার একই সঙ্গে ইউরোর তুলনায় রেনমিনবির মূল্য এতটা কমও থাকতে পারে না। এটি মোটেও টেকসই নয়। তবে সমালোচনার পাশাপাশি চীনের সঙ্গে কৌশলগত সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তার মতে, প্রতিযোগিতা থাকলেও আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। এর আগে দুই নেতা ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা নিয়ে জার্মানির সঙ্গে সহযোগিতার প্রস্তাবও তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের প্রতিরক্ষা অঙ্গীকার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বছরের শুরুতে যৌথ যুদ্ধবিমান প্রকল্প ভেঙে যাওয়ায় দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছিল, এই বৈঠককে তা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।